আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আরো একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা। এখন সকাল 5:30। আজকে আর বাইরের দিকে যাচ্ছি না। ওই উঠানের মধ্যে একটু হাঁটাহাঁটি করতেছি। আকাশটা একটু মেঘলা মেঘলা বাট সুন্দর। দেখুন। নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ঝকঝক করতেছে। সকালের পরিবেশটা শান্ত এবং বেশ নিরিবিলি। দেখুন রাস্তাঘাটে তেমন গাড়ি নেই, পাখির একটা কিচিরমিচির শব্দ। সকালে জুবাইরকে বাজারে পাঠিয়েছিলাম ছোট মাছ আনতে। তো দেখুন এত ছোট ছোট মাছ এনেছে। তো এই মাছটা আমার অনেক পছন্দের একটা মাছ, আর ও হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি দিয়েছিল। তো আমি এই মাছটা সিলেক্ট করে বলেছিলাম এটাই নিয়ে আয়। আর এই মাছগুলো আসলে পরিষ্কার করতে একটু বেশি সময় লাগে, তবে আজকের এই মাছগুলো অনেকটা পরিষ্কার। মাছগুলোতে তেমন কিছু নেই, মাঝে মধ্যে এক দুই টুকরা ঘাসের পাতা পাওয়া যাচ্ছে বা একটা দুইটা দানও পাওয়া যাচ্ছে, তবে কোনো ময়লা নেই, একেবারে সাদা জকজকে। ফ্লাডের কারণে বাজারে এখন মাছ অনেক সস্তা, মাছ বলতে ছোট মাছ অনেক সস্তা। বাড়িতে এনে দেখা যায় 30 টাকা 40 টাকা ছোট মাছের কেজি বিক্রি করে। আর বাজারে মাছের একটু দাম বেশি, তবে বাজারের মাছগুলো একটু ফ্রেশ পাওয়া যায়। তো ওই জন্য আর কি আমি এই এই মাছগুলো বাজার থেকেই আনিয়েছি। এখানে 100 টাকার মাছ আছে। আর এই মাছগুলোর দামটা সাধারণত অন্য মাছের তুলনায় একটু বেশি হয়। তো এই যে দেখুন একেবারে পরিষ্কার মাছগুলো, আর কতটা ছোট ছোট। তো এই যে দেখুন মাঝে মধ্যে এরকম একটা কালো টুকরো, যেহেতু বিলের মাছ অনেক সময় টুকটাক গাছের আগা গুড়ার দিকটা পাওয়া যায়, তো ওটাই পরিষ্কার করতে হয়। মাছটা ধুয়ে নিয়ে এসেছি, আর এদিকে আমি মশলাটাও আগে থেকে কষিয়ে নিয়েছি। আর শেষে আমি 2টা লেবুর পাতা ছিঁড়ে দিলাম। আসলে ছোট মাছের সাথে লেবুর পাতার ফ্লেভারটা বেশি ভালো মানায়, আর বিশেষ করে কাঁচা মাছের ঝোলে এই লেবুর পাতার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে মাছটাকে কিছুক্ষণ সেদ্ধ করব। আর ওইদিকে ছেলের জন্য আবার আলাদা করে একটু মটর রান্না করব। আমার ছেলে আবার ডাল আলু মটর ওইসব বেশি পছন্দ করে। তো এখানে একটু ছোট প্রেসার কুকারে আর কি আমি মটরটা রান্না করব। আর আমি আসলে প্রেসার কুকারে মটর রান্না করতে গেলে এভাবেই রান্না করি, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে আবার মটর আগেই সেদ্ধ করে নেন। মটর আসলে সেদ্ধ ছাড়াও প্রেসার কুকারে রান্না করা যায়, দুইবার ঝামেলা করতে হয় না। এখানে পেঁয়াজ আর একটু রসুন বাটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে তারপরে 2টা কাঁচামরিচ আর একটা টমেটো একটু ছোট ছোট করে কেটে দিলাম। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে একটু পানি দিব, তারপরে আমি কাঁচা মটরগুলো দিয়ে দিব। টমেটোটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা মোটামুটি এই যে দেখুন বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি মটরগুলো। মটরগুলো আমি গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তাই খুব সুন্দরভাবে ভিজে গেছে। দেখুন ফুলে কত বড় হয়েছে। আমার রান্নাবান্না চলতে থাকুক, ততক্ষণে আপনারা যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর সেই সাথে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা বেশি বড় না, তাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, অনেক বেশি ভালো লাগবে। আর সেই সাথে আরো একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, হয়তো আজকে আমার ভিডিওগুলো ফার্স্ট দেখতেছেন,
প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে। রান্না বান্না শেষ করে এখন হচ্ছে আমরা সকালের খাবার খাবো। তো আরিয়ানের বাবা আর ওয়াহিদা আগে খেয়ে নিয়েছে, যেহেতু ওরা স্কুলে যাবে, আর আরিয়ানও আমার সাথে খায়, ওর জন্য দেখুন পিছনেই রয়ে গিয়েছে। তো এখন আমরা 4 জন মিলে একসাথে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হব, আজকে এক জায়গায় যাব। তো খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি, সেটা আপনারা পুরো ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন। অনেকেই বলেন যে আপু ভিডিও দিচ্ছ না কেন, গতকাল যেহেতু ভিডিও দিইনি। তো আসলে এখন আর প্রতিদিন মনে হয় ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, তবে মাঝে মধ্যে মানে যখন পারি, যেদিন পারি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর এদিকে আমি ওয়াহিদা আর জুবাইরকে নিয়ে বাগানে এসেছি হালকা একটা কাজ করানোর জন্য। কি আছে কানা করে দিব রে হর হর। আমি সুস্থ থাকা অবস্থায় অনেকবার আমি চাল কুমড়ার বীজ লাগিয়েছি, কিন্তু গাছ হয়নি। গাছ হয়েও দেখা গেছে মরে গেছে। তো শেষের দিকে এখানে ছোট ছোট কিছু গাছ হয়েছিল, মাত্র 2টা গাছ মনে হয়, দেখুন। তো ওই গাছগুলো আর কি এখন দেখা যাচ্ছে একটু বড় হয়ে গেছে, আর ডগাগুলো অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আসলে ডিপেন্ড করার জন্য ওকে কিছু একটা দেওয়ার প্রয়োজন। তো আমার শরীর তো তেমন একটা ভালো না, আমি এখন আর কাজ করার মতন অবস্থায় নেই। তো জুবাইরকে বললাম ওখানে একটা বাঁশের আগা পুঁতে দেওয়ার জন্য, যাতে 2টা গাছ সুন্দরভাবে বাঁশের উপর দিয়ে বেয়ে উঠতে পারে। ওয়াইদা ইজ জুবেরর হেল্পার। তুমিও কাম করবা যাও এখানে। খান্দুকা ফড়ইন নাতে কিটা করতাম। কি চপ্পল লাগাইছো রে বেটা, কি সুন্দর চপ্পল। গুড়িত মাটি দেওয়া লাগে না এটার। আমি এখন আর আগের মতন পুরো ভিডিওতে বক বক করি না, আসলে ভিডিওর কিছু অরিজিনাল সাউন্ড রেখে দেই। তো আমি বুঝতে পারি এটাতে হয়তো আপনাদের অনেকের সমস্যা হতে পারে, কারণ আমাদের মাতৃভাষা, গড়ুয়া ভাষা, আঞ্চলিক ভাষা সবটাই তো সিলেটি, আর সিলেটি ভাষা আবার সবাই হয়তো বুঝতে পারেন না। তাই রিকোয়েস্ট করব একটু কষ্ট হলেও শুনে যান, একদিন হয়তো শুনতে শুনতে সিলেটি ভাষা আপনারাও বুঝে যাবেন। বালি মাটি না নি, বালি মাটি ওটার লাগি শক্ত হয় না। দেও বাবা, দেও বাবা, দেও ফাও কাটবাই। আচ্ছা আচ্ছা, শক্তি বন্ধ করা হয় তা হোক। তো যাই হোক, বাঁশের আগাটা পুঁতে দেওয়া হয়েছে। এখন গাছগুলো চাইলে তাতে ডিপেন্ড করে আর উপর দিকে উঠতে পারবে। আসলে এই মুহূর্তে এগুলোতে একটা মাচা দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু এখন আমার মাচা দেওয়ার মতন শক্তি বা সাহস কোনোটাই নেই, তাই আপাতত এটাই দিলাম। আর সেই সাথে জুবাইরকে বললাম গাছগুলোর গোড়ায় একটু মাটি উঠিয়ে দেওয়ার জন্য। কি সুন্দর আকাশ। এখন বাজে সকাল 11:30। এই যে সকালে আপনাদেরকে বলেছিলাম আমি এক জায়গায় যাওয়ার জন্য বের হব। তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমরা বলতে আমি, আরিয়ান আর আরিয়ানের বাবা যাচ্ছি, আর ওয়াহিদা মা আর জুবাইর আর কি ওনারা বাসায় থাকবেন। তো আজকে আমি যাচ্ছি আমার ননাসের বাড়িতে। আর ননাসের বাড়িতে কেন যাচ্ছি সেটা আমি ওখানে গিয়ে আপনাদেরকে সরাসরি ভিডিওতে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আজকে আমার ক্যামেরাম্যান মানে জুবাইরকে নিচ্ছি না, ওর আসলে যেতেও ভালো লাগছে না। ও বলছে আমি বাড়িতে থাকি, তাহলে আমিও বললাম থাক, সমস্যা নেই। তাই জানি না কতটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো
তো ওই রাস্তা অব্দি আর কি জুবাইর ছিল আমার সাথে। আর দেখুন আমার কুকুরটার অবস্থা, আমি যেদিকে যাব বা আমরা আর কি ফ্যামিলি সদস্যরা যারা আছি, তো আমরা যে কেউ যেদিকে যাব মানে ও পিছু নিবে, মনে হয় ও আমাদের সাথে চলে যাবে। আসলে কুকুরের এই গুণটা আমার সব থেকে বেশি ভালো লাগে, ওরা এতটাও মালিক ভক্ত হয়। আমরা আমার ননাসের বাসার সামনেই চলে এসেছি। আসলে আমরা আগে ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতাম, তো এখন আসলে সামনে একটু কাদা আছে, ওই দিক দিয়ে গাড়ি ঢুকবে না, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই। আগে একবার আমার ননাসের বাসায় যাওয়ার সময় আমার ডান পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, তো ওই পুকুরের মধ্যে আসলে আমরা গাড়ি স্লিপ করে প্রায় পড়তে পড়তে আর কি বেঁচে গিয়েছিলাম। ওই জায়গার মাটিগুলো এত নরম। তো এই যে পুকুরটা হালকা হালকা দেখা যাচ্ছে, তো ওই পুকুরে আর কি আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল। তখন থেকে আমার মনের মধ্যে একটা ভয় লেগে গেছে, আমি আর এখন ওই রাস্তায় কাদা থাকলে গাড়ি নিয়ে যেতে চাই না। দেখুন রাস্তার কি অবস্থা। তো যাই হোক, মোটামুটি কোনো মতে এই যে দেখুন আমার ননাসের বাসার সামনে চলে এসেছি। ডান পাশের যে বাসাটা দেখতে পাচ্ছেন ওটাই তো আমার ননাসের। আপনারা হয়তো যারা প্রথম থেকে ভিডিও দেখেন, আমার ভিডিওতে অনেকবার এই বাড়িটা দেখেছেন। ওটা হচ্ছে আমার ননাসের বাসা, মানে হানিফদের বাসা। হানিফকে তো আপনারা কম বেশি অনেকেই চিনেন। তো এখানে এসেই দেখলাম একটা ছোট বিড়ালের বাচ্চা। আসলে এই বাড়িতে এত বিড়াল আর তো কিউট কিউট এক একটা বিড়াল। তো আমি আসলে একটা বিড়ালের বাচ্চা নিতে চাইছিলাম। আমার ওই বিড়ালটা বুড়ো হয়ে গেছে, তো আমি আরেকটা নিতে চাইছিলাম। আর নুসরাত আমাকে এই বাচ্চাটা এনে দিল। তো আমি এখন এই বাচ্চাটা নিব না, নুসরাতকে দিয়ে ফেরত পাঠিয়ে দিলাম। বললাম ও আসলে এখনো দুধের বাচ্চা, ওর মায়ের দুধ খাওয়া কমপ্লিট হয়ে যাক তারপরে নিব। তো যাই হোক, এখন এই যে ওদের বাড়িতে একটু হাঁটাহাঁটি করতেছি। আর এই ফ্লাডের সময় তাদের বাড়িতে পানি উঠে গিয়েছিল, যেন বাড়ির আশেপাশের অবস্থা একেবারে খারাপ। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লেবুর গাছ, অনেক লেবু হতো এই গাছটায়, কিন্তু এবছর আর আগের মতন অতটাও নেই। হয়তো ওরা পেরে নিয়ে খেয়ে নিয়েছে, ওরকমটাও হতে পারে। তবে ওই লেবুগুলো আগে আরো অনেক বড় বড় ছিল, এখন যতদিন যাচ্ছে আস্তে আস্তে লেবুগুলো ছোট হয়ে যাচ্ছে। ও নেগু পাখি গেছে আগে বড় বড় লেবু ধরতো, এখন দেখি সরু হয়ে গেছে। গাছের মধ্যে আম বা লেবু বা যে কোনো ধরনের ফল যখন ঝুলে থাকে, আমার আবার ওই ফলগুলোতে ভাবে হাত বুলিয়ে আদর করতে ইচ্ছা করে। দেখুন এখানে একটা লেবু, তো এটা আসলে কি ধরনের লেবু আমি বুঝতে পারিনি, ঠিক পেয়ারার মতন মনে হচ্ছে। তো যাই হোক, আমি এখানে কেন এসেছি হঠাৎ করে এই অসুস্থ অবস্থায়, কেন ননাসের বাসায় চলে এলাম, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে আমি দাওয়াত খেতে চলে এলাম নাকি। আসলে এমনটা না, আমি এসেছি আমার প্রয়োজনে। আর প্রয়োজনটা আপনাদেরকে আমি এক্ষুনি দেখিয়ে নিব। আরিয়ানের মাটির ব্যাংক ব্যাংকে আমি 6,500 টাকা পেয়েছিলাম, আপনারা জানেন। তো ওই ব্যাংকটার টাকা দিয়ে আর কি আমি আরিয়ানকে একটা গরুর বাচ্চা কিনে দিয়েছিলাম, ওটাই আর কি ওই বাড়িতে আমি বাগি হিসাবে দিয়েছিলাম। তো দেখুন আমি অন্য প্রসঙ্গে চলে এসেছি। আরিয়ান কিছুক্ষণ পর পর একটা একটা করে বিড়াল আবিষ্কার করতেছে, এখন নাকি ওই বিড়ালটা সে নেবে। তো আমি বলতেছি না থাক, ওটা আসলে হুলো বিড়াল, আর আমি হুলো বিড়াল নিতে চাই না। আগের বারও যেটা নিয়েছিলাম ওটা হুলো, দেখা যায় একদিন বাড়িতে থাকে আর 3 দিন বাইরে মানুষের বাড়িতে থাকে। তো যাই হোক, মেইন প্রসঙ্গে চলে আসি। এই যে দেখুন আমার গরুটা, আপনারা অনেকেই জানেন আমি গরুটা আমার ননাসের বাসায় বাগি দিয়েছিলাম। মানে আমি যত টাকা দিয়ে কিনেছিলাম ওই দামটা আর কি হিসাবে রেখে, তারপরে উপরে যে দামটা বাড়বে ওই দামটা আর কি, ওই টাকাটা আমরা দুইজনে আর কি সমান সমান পাবো। তো ওই গরুটা আমি মাত্র 8,000 টাকা দিয়ে কিনেছিলাম। এখন মাশাআল্লাহ গরুটা অনেক বড় হয়ে গিয়েছিল, আর এই ফ্লাডের কারণে গরুটা একটু রোগা হয়ে গেছে। কিছুদিন আগে কিন্তু গরুটা আরো অনেক বড় হয়েছিল, আরো আর কি স্বাস্থ্যটা ভালো ছিল। তো এই মুহূর্তে আমি গরুটা ভাবছি বিক্রি করে দিব। কত কইছেন তারা? 31-35,000 পাইলে বেশি লাইও। আমার এখন টাকার দরকার। কুয়া খান দিব নি ওখান দৌড়াইয়ার।
দেখুন আমার গরুটা আমাকে দেখলেই কিন্তু চিনতে পারে। ও আমাদের বাসায় কিছুদিন থেকে থাকছে। আরিয়ানের বাবা ওকে কয়েকদিন লালন পালন করেছেন। তারপরে আমি অসুস্থ হওয়ার পরে, আরিয়ান অসুস্থ ছিল, তখন গরুটা আর কি ননাসকে বাগিয়ে দিয়ে দিয়েছিলাম। তো গরুটা আরো 1 বছর মানে সামনের কুরবানির ঈদ পর্যন্ত রাখতে পারলে ভালো একটা দাম পাওয়া যেত। গরুটার স্বাস্থ্যটা কিন্তু খুবই ভালো আর কালারটাও ভালো। তো আমার কিন্তু এখন আপনারা জানেন অনেকটা টাকার প্রয়োজন। আমার সার্জারিটা করতে হবে নিজে বাঁচলে, বাপের নাম যেটাকে বলে। তো এখানে আরো 2টা গরু দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে আমার ননাসের। দেখুন, আর ওই যে শেষের গরুটা, ওই যে কপালের মধ্যে একটা সাদা তিলক আছে, তো ওই গরুটা আর কি আমার। তো এখানে একটা গাই গরু আর ওই যে কালো 2টা, ওটা হচ্ছে বলদ গরু। তো ওই গরুটা আর কি বিক্রি করার উদ্দেশ্যে এসেছিলাম, ননাসের সাথে একটু কথা বললাম। গরুটা আসলে আরিয়ানের, কিন্তু এখন করার কিছু নেই, পরে ওকে একটা না হয় গরুর বাচ্চা কিনে দিব। আর এখন আপাতত ভাবলাম ওটা বিক্রি করে দেই, আমাকে খুব তাড়াতাড়ি অপারেশনের টাকাগুলো ম্যানেজ করতে হবে। তো যাই হোক, কথাবার্তা শেষ। এখন দেখুন আমরা ভোর দুপুরে, মানে আজকে রুটটা অনেক কড়া, দুপুর না এখন প্রায় 1টা বেজে গেছে। তো আমরা আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ননাস আসলে বারবার থাকতে বলছিলেন, কিন্তু থেকে গেলে হবে না, ওদিকে মাও বাসায় আর আমার শরীরটাও খারাপ লাগতেছে। তো বাসায় গেলে একটু সময় শুয়ে থাকতে পারবো, হয়তো ভালো লাগবে, ওই জন্য আর কি আর থাকলাম না, চলে যাচ্ছি, গাড়িও চলে এসেছে। আসলে আমার ওই ব্রেস্টের সমস্যাটার জন্য আমি একটু বেশি চিন্তিত হয়ে পড়েছি। ওটা আসলে রেখে দিলেও রিস্কি হয়ে যেতে পারে, এটা থেকে আবার পরে ক্যান্সারের সমস্যা দেখা দিতে পারে, ওই জন্য আর কি আমি রিস্ক নিতে চাচ্ছি না। তো গরুটাও বিক্রি করে দিব। একজন 30,000 টাকা দাম বলেছে আর আমি বলেছি 35,000 টাকা পেলে বিক্রি করে দিতে। তো এভাবে করে করেই মোটামুটি অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক, বাকিটা আল্লাহর উপরে, দোয়া করবেন আপনারা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।